হাই, কেমন আছো সবাই? আজকের ব্লগটা একটু অন্যরকম। লাস্ট মান্থ আমার জন্মদিন ছিল, তো সেদিনকে আমি গিয়েছিলাম হালি শহরে রামপ্রসাদের ভিটেতে। এই ব্লগটা সেখানকারই। বেশ কিছু পার্সোনাল রিজনের জন্য অনেকদিন ব্লগটা পোস্ট করা হয়নি। এডিটিং সমস্ত হয়ে গেছিলো, ভয়েস ওভারটাই খালি যা দেওয়া হচ্ছিল না। তো আজকে বসে ভাবলাম যে না, ভয়েস ওভারটা দিয়ে দিতেই হবে। তো শিয়ালদা থেকে ট্রেন নিয়েছিলাম হালি শহরে। গেদে লোকালে গেছিলাম। অনেকগুলোই ট্রেন আছে, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, দুটোই হালি শহর হয়ে যায়। তো হালি শহরে নামার পরে ওখানে একটা টোটো বুক করে পৌঁছে যাই রামপ্রসাদের ভিটেতে। স্টেশনের বাইরেই টোটো পেয়ে যাবেন। সেখান থেকে একটু দরদাম করতে হবে ভাড়াটা নিয়ে। ওনারা বলবেন অনেক দূর দূর জায়গাগুলো, বাট অ্যাকচুয়ালি ঠিকঠাকই ডিস্টেন্সে আছে। তো পৌঁছে গেছি সাধক রামপ্রসাদের ভিটেতে। তো বেশি কিছু আজকের ব্লগে বলবো না, কারণ একজন অসাধারণ ভদ্রলোকের সঙ্গে ওখানে দেখা হয়েছিল। যা বলার তিনি ব্লগের সমস্ত কিছু ডিটেলসে বলেছেন। তো তার বক্তব্যটাই রাখলাম ব্লগেতে, তাই আমি বেশি কিছু বলবো না। আর ভীষণ ভীষণ ভালো লেগেছিল। তোমাদের কারোর যাওয়ার ইচ্ছে হলে আমি তো পার্সোনালি বলবো যে অবশ্যই সাধক রামপ্রসাদের ভিটে একবার ঘুরে আসো, ভীষণ ভালো লাগবে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। কেমন লাগলো সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানিও। চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। রামপ্রসাদের ভিটে বাড়ি, সেই জন্যে বাড়ির মতোই আছে, মন্দিরের কোনো চূড়ো নেই। জায়গাটার নাম ছিল প্রথমে কুমারহাট, তারপরে হলো কুমারহট্ট, তারপরে হলো হাবলি শহর, তারপর হলো হালি শহর। এই বটগাছটা দেখছেন, এই বটগাছটার বয়স 450 বছর। এই বট গাছটার মধ্যেই একটা গাব গাছ ছিল, সেই গাব গাছে রামপ্রসাদ পদ্ম ফুল ফুটিয়েছিলেন। এটাই ওনার সাধন পীঠ, পঞ্চবটী পঞ্চমুণ্ডাসন। 5 রকম গাছ আছে, বট, অশ্বত্থ, বেল, নিম, জম্বুডুমুর। 5 রকম মাথা আছে, চন্দালে মাথা, শিয়ালে মাথা, কুকুরে মাথা, কালো বিড়ালে মাথা, সাপের মাথা। এইগুলো পুঁতে রামপ্রসাদ তন্ত্র সাধনা করতেন।
রামপ্রসাদের ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন রামপ্রসাদ এখানটাই বেড়া বাঁধছিল। একা পারছিল না, মেয়েকে ডাকছিল, মা জগদীশ্বরী একটু বেড়ার দড়িটা ঘুরিয়ে দিয়ে যা মা। ওরা তখন খেলাই মত্ত, তখন মা মেয়ের রূপে এসে বেড়ার দড়ি ঘুরিয়ে দিয়েছিলেন। রামপ্রসাদের জন্ম 1720-তে। উনি নিজে হাতে যেই মাকে বানিয়ে পুজো করতেন সেই মাকে মাথায় নিয়ে গঙ্গায় লীন হয়ে যান 1781-তে। 61 বছর বেঁচেছিলেন। তারপরে আসন খালি ছিল, একটা মহিলা গঙ্গায় স্নান করতে গিয়ে একটা তামার সরা পেয়েছিল, তাতে নটরাজের মূর্তি ছিল, ওইটা আসনে পুজো হতো। তারপর মা আসামের তেজপুর জমিদারকে স্বপ্ন দেন, কুমারহট্ট গ্রামে আমার আসন খালি আছে, তুই মূর্তি করে দিয়ায়। উনি সেই আসাম থেকে কস্তি পাথরের মূর্তি করে নিয়ে সারা দুনিয়া ঘুরেছেন। 66 বছর আগে এই জায়গাটার সন্ধান পেয়ে এই মূর্তি এখানটায় প্রতিষ্ঠিত করেন। এটা রামপ্রসাদের ছোট মেয়ের নামে আছে, জগদীশ্বরী মা। সেই 66 বছর ধরে এই মায়ের অন্নকূট মহোৎসব প্রচালিত করা হয় 26শে জানুয়ারি। রামপ্রসাদের গুরুর নাম কৃষ্ণানন্দ আগমবাড়ি। রামপ্রসাদের বাবার নাম রামরাম সেন। রামপ্রসাদের মায়ের নাম সিদ্ধেশ্বরী দেবী। রামপ্রসাদের স্ত্রীর নাম সর্বাণী সেন। দুটো মেয়ে ছিল, পরমেশ্বরী, জগদীশ্বরী। দুটো ছেলে ছিল, রামদুলাল সেন, রামদম সেন। রামপ্রসাদ কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি যেতেন, ওখানটায় গান টান গাইতেন। কৃষ্ণচন্দ্র রাজা রামপ্রসাদকে বিদ্যাসুন্দর কাব্য লিখতে দিয়েছিলেন। বাড়ি এসে ওনার স্ত্রী সর্বাণীকে বলতেন, কৃষ্ণচন্দ্র রাজা আমাকে বিদ্যাসুন্দর কাব্য লিখতে দিলেন, আমি কি পারবো? তুমি পঞ্চবটিতে গাব গাছে পদ্ম ফুল ফোটাতে পারলে কাব্য লিখতে পারবে না বলছো কি করে? বসো লিখতে, আমি আছি সাথে। বসে লিখে টিকে বেশ কিছুদিন পরে কৃষ্ণচন্দ্র রাজাকে দিয়ে দেন। কৃষ্ণচন্দ্র রাজা তখন রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধি দেন। অনেক টাকা পয়সা দিয়েছিলেন, রামপ্রসাদ 1 টাকাও নেননি। তখন কৃষ্ণচন্দ্র রাজা চিন্তায় বসলেন, কি দেওয়া যায় একে, টাকা পয়সা দিলাম নিল না। অনেক ভেবে চিনতে কৃষ্ণচন্দ্র রাজা এখানটায় এসে রামপ্রসাদকে 31 একর জমি দিয়ে গেছিলেন। তারপরে কৃষ্ণচন্দ্র রাজা যখন শয্যাশায়ী হয়ে যান তখন রামপ্রসাদকে দেখতে চেয়েছেন। রামপ্রসাদ দেখে ফেরার সময় গভীর রাত হয়ে গেছে, বনের মধ্যে রঘু ডাকাত ধরেছে, চল তোকে বলি দেবো। হাড়ি কাস্তে ঢুকিয়ে দিয়েছে, দস্যু খড়গ নিয়ে রেডি। তখন রামপ্রসাদ বলছেন, বলি দিবি, ঠিক আছে, আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে দে। তখন রঘু ডাকাত বললেন, ঠিক আছে, তোমার শেষ ইচ্ছা কি, পূরণ করে নাও। তখন ওই গানটা গাইছিলেন, শিলের দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি, আমার বিপদকালে ব্রহ্মময়ী মা আসেন কিনা আসেন দেখি। তখন রঘু ডাকাত দেখছেন উনি যেই মাকে পুজো করতেন সেই মায়ের মুখ হাড়ি কাশতে, রামপ্রসাদ মায়ের আসনে বসে আছে। তখন মা রেগে উঠে রঘু ডাকাতকে বললেন, তোর এত বড় সাহস, তুই আমার সন্তানকে বলে দিচ্ছিস, তোর কি চাই বল। তখন রঘু ডাকাত বললেন, মা গো, আমার অনেক সোনা চাই। তখন মা বললেন, ঠিক আছে, তুই যেটা ধরবি সেটাই সোনা হয়ে যাবে। ও যেটাই ধরছে সেটাই সোনা হয়ে যাচ্ছে। ওই টাইমে রঘু ডাকাতের ছেলে এসছে, ওকে ধরেছে, ওই সোনা হয়ে গেছে। তখন মায়ের হাত পায়ে ধরে কান্না, এই কি করলে মা, তুমি আমার ছেলের জীবন ফিরিয়ে দাও, তুমি যা করতে বলবে আমি তাই করব। তখন মা বললেন, ঠিক তাই করবি বল। হ্যাঁ মা। তখন মা বললেন, তুই এই সমস্ত লুপ্তরাজ মানুষ ধরে বলি দেওয়া সব ছেড়ে তুই কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি গিয়ে কাজ করবি বল। হ্যাঁ মা, তাই করব। তখন রঘু ডাকাতের ছেলের জীবন মা ফিরিয়ে দিলেন, রামপ্রসাদকে এখানটাই নিয়ে এলেন। রামপ্রসাদ যখন এই গঙ্গার ঘাটে বসে গান গাইছিলেন তখন নবাব সিরাজদৌল্লার দাদু আলিমুদ্দিন খাঁ নৌকা নিয়ে বেড়াতে যাচ্ছিলেন।
রামপ্রসাদের গান শুনে নৌকা ঘাটে ভিড়িয়ে বললেন, রামপ্রসাদ, আমরা বেড়াতে যাচ্ছি, যাবে আমাদের সাথে? হ্যাঁ, যাব, চল। নৌকায় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে। শ্যামনগর যেতেই শ্যামনগরের ব্রহ্মময়ী মা বললেন, রামপ্রসাদ, তোর গান একটু আমাকে শুনিয়ে যা। তখন রামপ্রসাদ বললেন, মা গো, এখানে বসে গান শোনানোর মতো সময় নেই আমার। তোমার যদি আমার গান শোনার ইচ্ছা হয় তাহলে ঘুরে শোনো। তখন গান শোনার জন্য মায়ের মুখ ছিল দক্ষিণে, ঘুরে পশ্চিমে হয়ে গেছিল। ওই মন্দিরে বামাখ্যাপা পৌষ মাসে প্রথম জোড়ামূলো দিয়ে পুজো দিয়েছিলেন। ওই জন্যে ওই মায়ের নাম মূলাজোর কালী। সেই থেকে সব মায়ের মন্দিরে পৌষ মাসে মূলো দিয়ে পুজো দেওয়া হয়। তারপরে রামপ্রসাদ কলকাতায় দুর্গাচরণ মিত্রের বাড়ি হিসাব লিখার কাজ করতেন। ওখানটায় হিসাবের খাতায় হিসাব না লিখে সমস্ত মায়ের গান লিখতেন। তখন মনিব জমিদারকে ডেকে বললেন, জমিদার বাবু, কি পাগল ছাগল ধরে এনেছেন, দেখুন আপনার হিসাবের খাতায় কি করেছে। জমিদার এসে খাতা দেখে বললেন, এ কি করেছ রামপ্রসাদ? জমিদার বাবু, এছাড়া তো আমার মাথায় কিছু আসছে না। তখন মনিব বললেন, এক্ষুনি তাড়িয়ে দেন। তখন জমিদার মনিবকে বললেন, যাও মনিব, তুমি তোমার কাজ করো, ও যা করছে করতে দাও। কিছুক্ষণ পরে জমিদার এসে খাতা দেখে বললেন, এত কঠিন কঠিন গান কে লিখেছে রামপ্রসাদ? সব আমি লিখেছি। প্রথম গানটা দুলাই শোনাও তো। দে মা আমারি তো বিলদারি, আমি রাম নয় মা শঙ্করী। তখন জমিদার রামপ্রসাদকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। রামপ্রসাদ, তুমি বাড়ি যাও, মায়ের সাধনায় সিদ্ধি লাভ করো। তোমার 30 টাকা বেতন তুমি ঘরে বসেই পেয়ে যাবে, এত দূর তোমাকে কষ্ট করে আসতে হবে না। এই হাড়ি শহরটাই পঞ্চশতী, 5টা মায়ের মন্দির আছে। শ্যামা সুন্দরী মা, সিদ্ধেশ্বরী মা, জগদীশ্বরী মা, সুধাংশুবালা দেবী, রানী রাসমণি। রানী রাসমণির জন্ম হালি শহরে। রাসমণি যখন গঙ্গার পাড়ে খেলা করছিলেন তখন রাজতন্ত্র নৌকা নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। রাসমণিকে দেখে ওনার পছন্দ হয়েছিল। তারপরে বাড়ি গিয়ে রাজতন্ত্রের বাবাকে দেখতে পাঠান। ওনার বাবা যখন দেখতে আসেন তখন রাসমণি গঙ্গা থেকে স্নান করে আসতেন। তখন ওনার বাবাকে লক্ষ্মী রূপে দেখা দিয়েছিলেন। তারপরে এখান থেকে যানবাজারে নিয়ে হয়েছিল। এছাড়াও এখানটায় চৈতন্য মহাপ্রভুর গুরুবাড়ি আছে, ঈশ্বর প্রতাপিনী। চৈতন্য মহাপ্রভু যখন দলবল নিয়ে নীলাচলে যাচ্ছিলেন তখন হালি শহরে গুরুর চরণধুলি নিতে এসেছিলেন। চরণধুলি নিয়ে যাওয়ার সময় চৈতন্য মহাপ্রভু ওখান থেকে এক মুঠো মাটি নেন। ওই দেখে ওনার সাথে যত কেউ ছিল সবাই এক মুঠো করে মাটি নিতে নিতে একটা ডোবা হয়ে গেছিল। ওই জন্যে ওই জায়গাটার নাম চৈতন্য ডোবা। রামপ্রসাদের জন্ম 1720-তে হুগলি জেলায় গরলগাছাতে। রামকৃষ্ণর জন্ম 1836-এ। বামাখ্যাপার জন্ম 1837-এ। রামপ্রসাদের মূল কথাই ছিল, জাঁকজমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে, লুকিয়ে মাকে করিস পূজা, জানবে না কো জগৎ জনে। এই হলো রামপ্রসাদ। থ্যাংক ইউ। হাঁপিয়ে গেছে আমি। হ্যাঁ, এটাই সেই পঞ্চমুণ্ডির আসন, যেটা সিমেন্ট দিয়ে চারদিকটা বাঁধিয়ে দিয়েছে। সাধারণত তো পঞ্চমুণ্ডির আসন যেখানে হয় তার চারপাশে তো সাধারণ মানুষকে যেতে নেই, থাকতেও নেই। হ্যাঁ, তো এটা সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। এটা ভোগ ঘর। এখানে ভোগ খাওয়ার মানে ভোগ খাওয়ানো হয় পুণ্যার্থী যারা যারা আসেন, দর্শনার্থী, তাদের সবাইকে এখানে ভোগ খাওয়ানো হয়। এই ঘরটা হচ্ছে সাধক রামপ্রসাদের ঘর। আর এই জায়গাটা হচ্ছে মন্দির চত্বর। এখানেই মা কালীর মূর্তি রয়েছে। আর ঠিক রামপ্রসাদের ঘরের পেছন দিকেই রয়েছে মহাদেবের মন্দির।
যেখানে মহাদেবের মন্দির, উনি আমাকে সমস্তটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন। এখন মানে বিষয় হচ্ছে যে উনি নিজের থেকে এগুলো করছিলেন। আমার খুবই ভালো লাগছিল এবং ভদ্রলোক এত ভালো, এত অমায়িক যে মানে বলে বোঝানো যাবে না। ভীষণ ভালো লেগেছে। আপনারা ওখানে গেলে নিশ্চয়ই ওনার সাথে দেখা হবে, কথা বলে দেখবেন, খুব ভালো লাগবে। তো এখানে মহাদেবের মূর্তি রয়েছে। আর এই যে আমার ভোগ, খিচুড়ি, লাবড়া, পায়েস, শাক ভাজা, পটল ভাজাও ছিল। তো এখানে এই বিষয়ে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমি যখন হালিশহর পৌঁছেছি তখন বেশ বেলা হয়ে গেছিল। আমি বেরিয়েওছি অনেক বেলাতে সেদিনকে। একটা ওই যে বললাম একটা ব্যক্তিগত কারণের জন্য আমার বেরোতে অনেক দেরি হয়ে গেছিল। তো তখন আমি হালিশহরে পৌঁছেছিলাম 3:30। আর তারপরে এখানে আস্তে আস্তে মোটামুটি ওই 4টে বেজে গেছিলো। তো মানে আমি তো আশাই করিনি আমি ভোগ পাবো। আমি ইনফ্যাক্ট ভাবছিলাম যে কোথায় একটু ভাতের হোটেল যদি থাকে তাহলে টোটোর দাদাকে বলবো যে ওখানে একটু দাঁড়াতে। তো এই ভদ্রলোকই আমাকে বলেন যে আপনি ভোগ খাবেন? আমি বললাম মায়ের ভোগ আছে। তখন বললো যে হ্যাঁ, তো মায়ের ভোগ রয়েছে, আপনি খেলে আমি ব্যবস্থা করে দিতে পারি। তো সেইভাবেই আর কি আমার ভোগ খাওয়া হলো ওখানে। আর বিশ্বাস করে আমি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ওখানে। মানে বেলা 4টে পর্যন্ত আমি তখন কিছু খাইনি, তখন খুব খিদে পেয়ে গেছিলো। তো ভোগ তখন আমি ওখানে বসেই আমি ভোগটা খেলাম, আর বাকি কিছুটা ভোগ আমি তারপরে বাড়িতে নিয়ে আসি। তো এই যে গঙ্গার ঘাটটা দেখছো, এটা উনি যখন বললেন কথাটা, তুমি যদি ভালো করে মানে শোনো তাহলে বুঝতে পারবে এই গঙ্গার ঘাটেই রামপ্রসাদ জল সমাধি নিয়েছিলেন। উনি মা কালীর মূর্তি করে সেই কালী মূর্তিতে পুজো করে তাকে বিসর্জন দেওয়ার সময় মাকে নিয়েই জল সমাধি উনি লাভ করেন। তো এটা হচ্ছে সেই গঙ্গার ঘাট হালিশহরে। এবার যাচ্ছি রানীমায়ের ঘাটের দিকে। রানীমা বলতে রানী রাসমণি। রানী রাসমণির জন্মস্থান হালিশহর। তো রানীমায়ের ঘাটের দিকেই যাচ্ছি। আর হালিশহরে আরও দুটো জায়গা দেখার আছে, সেটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম আর আরেকটা হচ্ছে মা সিদ্ধেশ্বরীর মন্দির। তো আমি ওই দুটো জায়গা স্কিপ করেছিলাম, বাদ দিয়েছিলাম। তো তোমরা চাইলে ওই দুটো জায়গাও তোমরা যেতে পারো। তো আমি গেছিলাম শুধু রামপ্রসাদের ভিটে আর রানী রাসমণির ঘাট। তো এই দুটো আমার নিয়েছিল 300 টাকা। তো ওইটাই আর কি বললাম যে একটু দরদাম করে নিতে হবে, একটু বার্গেনিং করতে হবে আর কি টোটোওয়ালাদের সাথে। তো এবার রানী রাসমণির ঘাটে যাওয়ার রাস্তার মধ্যে পড়বে হচ্ছে ফুচকা গ্রাম। টোটোটা এত জোরে চালাচ্ছিল যে আমি স্টেবিলাইজেশন দিয়েও ভিডিওটা এরকম বিভৎসভাবে কেঁপে গেছে। তো এই যে দেখতে পাচ্ছি দোকানগুলো এরকম সারি সারি, প্রত্যেকটা বাড়িতেই এরকম দোকান রয়েছে। প্রত্যেকটা বাড়িতেই আর কি সন্ধ্যে হলে এই বিকেল 5:30-6টা থেকে ফুচকা বিক্রি শুরু হয়। সেই জন্য এই জায়গাটার নাম আর কি ফুচকা গ্রাম হয়েছে। বা দেখলে এটুকু মানে গ্রাম বলতে আমাদের চোখে যে ছবিটা ভেসে ওঠে সেরকম কোনো ব্যাপার নয়, আর টাউনশিপ বলা যেতে পারে। তো এখান দিয়েই আর কি রানীমায়ের ঘাটে দিকে যেতে হয়। আমি মায়ের ঘাটে পৌঁছে গেছি। এই ঘাটটা আগে বাঁধানো ছিল না,
পরে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে রানীমা ওনার মায়ের নামে ঘাটটি বাঁধিয়ে দেন। তো এখানে একটি মন্দির রয়েছে মা কালীর। তো এই মন্দিরটাও দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। এখানেও ভোগের ব্যবস্থা আছে। এই যে এটা ভোগ খাওয়ার ঘর। ভোগ খেতে গেলে কোথায় কি বলতে হবে, কি করতে হবে, সেগুলো এখানে একটা জায়গায় বোর্ডে লিখে দেওয়া আছে। আমার ভিডিওতে পরে সেই জায়গাটা দেখানো আছে। যদি কারোর মনে হয় এখানে এসে ভোগ খাবে, তাহলে ওই জায়গাটা একটু পজ করে দেখে নিও, নাম্বারটা নোট করে নিও, ওখানে কথা বলে এখানে ভোগের আর কি ব্যবস্থা হয়ে যাবে। রামপ্রসাদের ভিটেতে মা কালীর ভিডিও করা বারণ, মানে পুরো যে মন্দিরের ভেতরে ওখানে ভিডিও করা বারণ ছিল। তো সেই জন্য মায়ের মূর্তিটা দেখাতে পারিনি। এখন বিষয় হচ্ছে যে কিছু কিছু জায়গায় ভিডিও বারণ যে করে সেটা একদম ঠিক কাজই হয়। ভিডিও বারণ করাই উচিত, কারণ ঊর্জা থাকে তো, পজিটিভিটি যেটা আমরা বলে থাকি কিছু কিছু জায়গায়, এবং সেটা এত মানে কি বলবো, এত হাই ইন্টেন্সিটির হয় যে সেটা বহন করা সবার পক্ষে সম্ভব হয় না। তো যার জন্য কিছু কিছু জায়গায় বারণ করা হয় ভিডিও করার জন্য। তো এখানে যে মায়ের মূর্তি দেখছেন আর রামপ্রসাদের মায়ের মূর্তি অলমোস্ট একই দেখতে। তো দুই বোন বলা হয় আর কি ওখানে হালি শহরে। তো এখানে আমার মাকে দেখে ভীষণ ভীষণ ভালো লাগলো। আর রামপ্রসাদের বাড়িতে তো মানে তুলনাহীন, এতটাই সুন্দর শান্ত মনোরম পরিবেশ দুই জায়গাতেই। এবার বাড়ি ফেরার পালা। এটা হচ্ছে হালিশহর লঞ্চঘাট। লঞ্চঘাটটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভিডিওতে দেখেই বুঝতে পারছো সকলে। তো এখান থেকে
লঞ্চ নিয়ে আমি গেলাম বাঁশবেড়িয়া ঘাট। এখান থেকে লঞ্চ বাঁশবেড়িয়াই যায়, আর বাঁশবেড়িয়া টু হালিশহর এটাই হয়। 7 টাকা লঞ্চের ভাড়া। আর আমি ফেরার সময় আর ট্রেনে ফিরিনি, কারণ আমার মনে হলো যে ট্রেনে যদি ফিরি আবার ওখান থেকে শিয়ালদা আসবো, শিয়ালদা থেকে আবার আমাকে হাওড়া আসতে হবে, তো বেটার আমি একেবারেই গঙ্গা পেরিয়ে নিই, দিয়ে ওইদিকে চলে যাই, মানে গঙ্গাটা পার হয়ে যাই, তারপর ওখান থেকে আমি ট্রেন নিয়ে নেবো, নিয়ে ডিরেক্টলি হাওড়া চলে আসবো। তো সেটাই করেছিলাম। তো এখান থেকে লঞ্চ নিয়ে আমি গেছিলাম বাঁশবেড়িয়া। যাওয়ার দৃশ্যটা খুবই সুন্দর, মাঝখানে খুব সুন্দর দেখবেন একটা ছোট্ট আইল্যান্ড মতো পড়ে। এখন রাত্রি হয়ে গেছিলো বলে অতটাও ভালো করে বোঝা যায়নি, কিন্তু দিনের বেলায় কেউ যদি এই জায়গাটাতে আসেন এবং লঞ্চে করে বাঁশবেড়িয়া ঘাট যান, বেশ ভালো লাগবে জার্নিটা। তো বাঁশবেড়িয়া থেকে আমি আবার আসলাম হচ্ছে হুগলিতে, হুগলি স্টেশনে। 3টে স্টেশনই অ্যাভেল করা যায়, চুঁচুড়া, ব্যান্ডেল, হুগলি। এর মধ্যে ব্যান্ডেলটা দূরে, চুঁচুড়া আর হুগলিটা কাছে। চুঁচুড়া হলে কী হবে যে ওখান থেকে বাঁশবেড়িয়া ঘাট থেকে টোটো আপনাকে নামাবে হচ্ছে চুঁচুড়া ঘড়ির মোড়, ঘড়ির মোড় থেকে আবার আলাদা করে টোটো নিয়ে চুঁচুড়া স্টেশন যেতে হবে। এই জায়গাটা ভীষণই রিস্কি, সাইডে জাস্ট একটা লোহার চেন দেওয়া। ওই 15 টাকা মাথা পিছু করে ভাড়া পড়ে। তো আমি হুগলি স্টেশনেই চলে আসি, 20 টাকা নিয়েছিল। আর চুঁচুড়ার দিকেও যাইনি, ব্যান্ডেলেও যাইনি, ব্যান্ডেলটা আরও খানিকটা যেতে হবে। তো এই জন্য হুগলিতেই চলে আসি। হুগলি থেকে ট্রেন নিয়ে ব্যান্ডেল লোকাল তো প্রচুর রয়েছে, অজস্র ব্যান্ডেল লোকাল রয়েছে সারাদিনই। তো সেই হুগলি থেকে ব্যান্ডেল লোকাল নিয়ে হাওড়া ফিরি। তো আগেও যেটা বললাম চ্যানেলের শুরুতেই, আবারও একটু মনে করিয়ে দিচ্ছি, চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, টাটাস অ্যান্ড বাই বাইস। আমাদের ওখানে ফেরিঘাটগুলো একটাও এরকম না, ফেরিঘাটটা বেশ সুন্দর।